আচ্ছা, এখন দেখো আমরা 4 নম্বর অধ্যায়ের উদাহরণের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখি। 18 নম্বর। এখানে বলছে যে একটি পেঁচানো সিঁড়ির ব্যাস 7 মিটার, এর উচ্চতা। ভাই জানতে যে খাতা রয়েছে একটু স্টাইলের নাম্বারটা আর উদাহরণ নাম্বারটা লেখা রাখেন, তাহলে ভাই পরে বুঝতে আচ্ছা, সুবিধা এখানে হবে। ভিডিওতে দেখাচ্ছি 82 নাম্বার পৃষ্ঠা, উদাহরণ নাম্বার 18। আর এখানে লিখতেছি 82 নাম্বার পৃষ্ঠার 18 নাম্বার উদাহরণ। প্রত্যেকটা মধ্যে এরকম কিছু একটা দিয়ে দিলে হ্যাঁ, তাহলে দেখো এখানে বলছে যে একটি পেঁচানো সিঁড়ির ব্যাস 7 মিটার এবং উচ্চতা হলো 40 মিটার। সিঁড়িটা যদি মোট 5 পাক ঘুরে থাকে তবে সিঁড়িটা দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্নটা আগে আচ্ছা, আমি অঙ্ক করতে করতে বুঝাচ্ছি। দেখো, প্রথমত আমরা একটা চিত্র এঁকে নিব। এটা হলো সিলিন্ডার। আচ্ছা, এখানে দেখো আমরা পেঁচানো সিঁড়ি চিন্তা করব। পেঁচানো সিঁড়িটা বলতে কি, একবার এইভাবে যাবে, আরেকবার এইভাবে যাবে, আরেকবার এইভাবে যাবে, আরেকবার কি এইভাবে যাবে। এটা হলো পেঁচানো সিঁড়ি, ঠিক আছে? তাহলে একবার কি যাবে এইভাবে, আরেকবার যাবে কি এইভাবে, আর এখানে ল্যান্ডিংয়ের জন্য জায়গা থাকবে। ল্যান্ডিং মানে বুঝতে পারছি। সিঁড়ি চেঞ্জ করার জন্য জায়গা থাকবে, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম যে এটা হলো একটা পাকের দৈর্ঘ্য পেঁচানো সিঁড়ির, মানে এদিক থেকে এদিকে। এখন এটার নাম দিব আমরা, ধরো এটার নাম দিলাম পি কিউ আর। পি কিউ আর। এখন দেখো এই যে পেঁচানো সিঁড়িটা আছে, এটা মূলত কি সিঁড়ির অংশ, ঠিক আছে? এখন এখানে একটা লম্ব টানবো, এখানেও একটা লম্ব টানবো। এই লম্বটাই কি সিঁড়ির এক পাকের উচ্চতা। যখন আমরা এখানে একটা লম্ব টানবো তখন কি একটা সিলিন্ডার আকৃতির মতো বস্তু তৈরি হয়ে যাবে। ধরো এখানে একটা পেঁচানো সিঁড়ি আছে, এখানে লম্ব টানলাম, এখানে লম্ব টানলাম। তাহলে এখানে আমরা এইভাবে গোল করে যোগ করে দিব, এখানেও গোল করে যোগ করে দেব। তাহলে যোগ করলে কি এটা একটা সিলিন্ডার তৈরি হয়েছে। এখন এই যে পেঁচানো অংশটা আছে এটাকে টেনে আমরা সোজা করে দিব। এখানে যে পেঁচানো অংশ আছে এটারও টেনে কি সোজা করে দিব পরিধিটাকে। হ্যাঁ, পরিধিকে। তারপরে এখানে যে যে এক পাক পেঁচানো আছে এটারে টেনে আমরা কি সোজা করে দিব। আর এখানে যে লম্ব আছে এটারে এখানে দিয়ে দিব, এখানে লম্বকে আমরা এখানে দিয়ে দিলাম। কি বোঝা গেছে? তাহলে কি হইলো, সিলিন্ডার থেকে একটি আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। মানে একটা আয়তকে যখন তুমি একটা বাহুকে স্থির রেখে ঘুরাবা তখন একটা সিলিন্ডার তৈরি হবে। আবার যখন সিলিন্ডার থেকে ওই পেঁচটা খুলে দিবা তখন আবার আয়তে পরিণত হয়ে যাবে। এটা আমরা 9 10 উচ্চতর গণিতেও দেখছিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে যে আয়ত এটার নাম দিলাম আমরা এবিসিডি। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। মারুফ, ভাই তোমার প্রশ্ন? তাহলে আমরা লিখবো আচ্ছা যে ভাই, যে আমি এ বি সি ডি এটা মানে কেমনে কোনটা ধরবো? এটা তুমি নিজের মতো ধরে নিবা। আমি এবিসিডি লিখছি, তুমি এক্স ওয়াই জেড কিউ ইত্যাদি লিখতে পারো, নো প্রবলেম। তোমার মতো তুমি ধরে নিবা। তাহলে আমরা লিখবো যে মনে করি সিঁড়ির এক পাকের উচ্চতা সিঁড়ির এক পাকের উচ্চতা আমরা কি ধরছি, পিআর, ঠিক না? এবং দৈর্ঘ্য, এক পাকের দৈর্ঘ্য কি ধরছি, পিকিউআর। তারপর লিখবো যে এখন সিঁড়ির পিকিউ অংশকে পিকিউ বরাবর খাড়াভাবে কেটে ছেদন করলে, খাড়াভাবে কেটে কি ছেদন করলে এবিসিডি
আয়তক্ষেত্রে পরিণত হবে। দেখো বা এখানে ছেদন না দিয়ে আমরা লিখবো যে সমতল করলে, খারাপভাবে কেটে সমতল করলে। সমতল আর ছেদন এখানে বিষয়টা কাছাকাছি, অনেক বইয়ে ছেদন লেখা আছে, অনেক জায়গায় সমতল লেখা আছে, এটা ডাজন্ট ম্যাটার। মূল কথা হলো যে আয়তরে আমরা একটা বাহুকে যখন স্থির রেখে এক পাক ঘোরাবো তখন একটা সিলিন্ডার তৈরি হবে, আবার সিলিন্ডারে যখন একটা বাহুকে আমরা স্থির রেখে উল্টা ঘোরাবো তখন আবার কি আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে। এইখানে বিষয়টা এমনটাই লেখা হয়েছে যে সিঁড়ির পিকিউ অংশকে পিকিউ বরাবর খাড়াভাবে কেটে সমতল করলে এবিসিডি আয়তক্ষেত্রে পরিণত হবে। পি আর অংশকে পি কিউ বরাবর কাটলে হবে। হ্যাঁ, মানে পি আরকে আমরা স্থির রাখবো, স্থির রেখে মানে আয়তর একটা বাহুকে যখন তুমি স্থির রেখে ঘুরাবা তখন একটা সিলিন্ডার তৈরি হবে, আবার সিলিন্ডারে যখন একটা বাহুকে স্থির রেখে আবার উল্টা ঘুরাবা তখন আবার আয়তক্ষেত্র তৈরি হবে। মূলত এটার একটা কি প্রতিরূপ। হ্যাঁ, এটার একটা প্রতিরূপ, মানে ঘূর্ণায়মান প্রতিরূপ। তাহলে বিষয়টাকে বুঝাইতে পারছি কিনা বলো? জি ভাই। তাহলে আমরা লিখব যে যেখানে কি যেখানে বিসি হলো, ভাই এখানে পি কিউ হবে না পি আর হবে ভাই? সেখানে পি আর হবে, পি ঠিক আর আছে, হবে। তখন এসে বললাম। হ্যাঁ, তাহলে দেখো এখানে বিসি, বিসি কি? বিসি হলো সিঁড়ির পরিধি। কারণ কি এখানে যে পরিধি ছিল বা গোলাকার অংশ ছিল এটারে টেনে সোজা করছে, সোজা করেই তো বিসি করছে, তার মানে বিসিটা হবে এখানে সিঁড়ির পরিধি, সিঁড়ির কি পরিধি। আর এখানে পি আরটাই কি? সিডি। তার মানে সিডি ইজ ইকুয়াল টু পি আর ইজ ইকুয়াল টু সিডির এক ভাগের উচ্চতা। উচ্চতা। এখন দেখো আমরা লিখব যে ধরি সিঁড়ির ব্যাস ডি ইজ ইকুয়াল টু 7 মিটার। প্রশ্ন দেখো দেওয়াই আছে যে সিঁড়ির ব্যাস কত? 7 মিটার। তাহলে আমরা ধরে নিলাম যে ধরি সিঁড়ির ব্যাস ডি ইজ ইকুয়াল টু কি? 7 মিটার। অতএব ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল কি? ব্যাস বাই 2। সিঁড়িটা কি গোলাকৃতির আছে না ভাই? সিঁড়িটা হলো এমন, এইভাবে 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 পেঁচানো, মানে এইভাবে গিয়ে এইভাবে উঠবে, আবার এইভাবে গিয়ে এইভাবে উঠবে, পেঁচানো সিঁড়ি। এরকম জিনিসের কি ব্যাস হয়? হ্যাঁ অবশ্যই, যেখানে তোমার প্যাচ কাঁপে, ঠিক আছে, বা বৃত্ত তৈরি হবে ওই ক্ষেত্রে তো ব্যাস থাকবে। ঠিক আছে, প্যাচ মানে কি বোঝায়? বৃত্ত বোঝায়, এই হলো বিষয়। একটু আঁকা বাঁকা করতে হবে, তাই না ভাই? তাহলে 7/2 দিলাম মিটার, তাহলে এখানে হিসাব করলে কি 3.5 মিটার। বুঝাইতে পারছি কিনা? তারপরে আমরা লিখবো যে এখন এখানে সিডিটা কি? সিডির এক ভাগের উচ্চতা, তাহলে আমরা লিখবো যে সিডি। এখন দেখো এখানে প্রশ্নে আছে যে উচ্চতা 40 মিটার, উচ্চতা মানে এখানে মোট উচ্চতা 40 মিটার। সিঁড়ির মোট 5 পাক, সিঁড়িটা যদি মোট 5 পাক ঘুরে থাকে তবে সিঁড়িটার দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, এখন এখানে যে 5 পাক আছে 5 পাকের জন্য উচ্চতা হলো 40 মিটার। আমাদের দরকার কি? এক পাকের উচ্চতা, কারণ আমরা এক পাকের হিসাব করতেছি। তাইলে 5 পাকের উচ্চতা যদি 40 হয়, এক পাকের উচ্চতা কি? 40/5 হবে, হ্যাঁ, বা 40/5 হবে, হিসাব করলে 8 মিটার। তাহলে এই পর্যন্ত বুঝাইতে পারছি কিনা? ভাই এই জিনিসটা ভাই আরেকবার বলুন না। এখানে দেখো সিঁড়ির মোট উচ্চতা, মানে মোট আছে পাক আছে 5টা, এই 5টা পাকের উচ্চতা হলো 40 মিটার। আর এখানে যে আমরা হিসাব করতেছি এটা একটা পাকের হিসাব করতেছি। 5 পাক যদি দাও তাহলে তো এই চিত্রটা অনেক বড় হয়ে যাবে আর উপরে উঠে যাবে, ঠিক না?
আমাদের দরকার নাই তো, আমরা একটা পাখির হিসাব করবো, একটা সাপেক্ষে 5টা আবার হিসাব করবো। তাহলে এখানে 5 পাকের উচ্চতা আছে 40 মিটার। তাহলে আমরা যদি এক পাকের উচ্চতা বের করতে চাই তাহলে কি 40/5 হবে, বুঝতে পারছি। 8 মিটার হবে। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা মারুফ, থাকলে বলতে পারো। ভাই এটা আবার একটু বুঝা দিলে ভালো হতো, ব্যাসার্ধ কত থেকে? ব্যাসার্ধ এখানে প্রশ্ন দেখো, তোমার কাছে কি বই আছে? না ভাই, আচ্ছা, ভালো কাজ, প্রশ্নটা দেখছি। খুব ভালো, বই নেই, এটা খুব ভালো একটা বিষয়। ভাই ঢাকায় রেখে। দেখো এখানে বলছে একটি পেঁচানো সিঁড়ির ব্যাস 7 মিটার। এই জন্য আমরা ধরে নিলাম যে ধরি সিঁড়ির ব্যাস d = 7 মিটার। তাহলে ব্যাসার্ধ আর এর মান যদি বের করি তাহলে কি ব্যাসকে 2 দ্বারা ভাগ করব, কারণ r = d/2, এটা সূত্র। তাহলে d এর মান 7 নিলাম, নিচে 2 নিলাম, 7কে 2 দ্বারা ভাগ দিলে কি 3.5 মিটার। এখন মারুফ বলো এতটুকু বুঝছো কিনা? জি ভাই এতটুকু বুঝছি, কিন্তু ভাই নিচে থেকে বুঝিনি আর কি। আচ্ছা, নিচেরটা বোঝাচ্ছি। দেখো এখানে প্রশ্নে বলছে যে এর উচ্চতা 40 মিটার। এর উচ্চতা 40 মিটার মানে সিঁড়ির মোট উচ্চতা 40 মিটার, ঠিক আছে? আর সিঁড়িটা যদি মোট 5 পাক ঘুরে থাকে তাহলে সিঁড়ির পাক কয়টা? 5টা। মানে 5টা যে পাক আছে, এই 5টা পাকের টোটাল উচ্চতা কত? 40 মিটার। কিন্তু এখানে আমরা হিসাব করতেছি কি একটা পাকের। এখানে আমরা হিসাব করতেছি কয়টা পাকের? একটা পাকের, মাত্র একটা পাক। তাহলে আমাদের দরকার কি এক পাকের উচ্চতা। আর এখানে সিডি দ্বারা আমরা কি বুঝাইছি? এক পাকের উচ্চতা বুঝাইছি। এই জন্য আমরা লিখলাম সিডি ইকুয়াল কি এক পাকের উচ্চতা। তাহলে 5 পাকের উচ্চতা যদি 40 হয়, এক পাকের উচ্চতা কি 40/5 হবে, ইকুয়াল টু 8 মিটার। তাহলে এটা বুঝাইতে পারছি কিনা? জি ভাই বুঝতে পারছি। এখন দেখো আমাদের দরকার কি সিঁড়ির দৈর্ঘ্য বের করা, বা পেঁচানো যে অংশ আছে এটা দৈর্ঘ্য বের করা। তো এটা পেঁচানো অংশটা টেনেই তো আমরা বিডি করছি। তার মানে বিডির মান বের করা যে কথা, এটার মান বের করা কি একই কথা। এখন দেখো এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, এটা কি অবশ্যই সমকোণ। এটা সমকোণ হইলে এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে ভূমি বিসি, বিসির মান আমরা কত পাইছি? আচ্ছা, বিসির মানটা আমরা বের করি নাই, বের করব। সিডির মান আমরা পাইছি 8 মিটার, সিডির মান 8 মিটার লিখলাম। আর বিসিটা কি সিডির পরিধি, তাহলে বিসির মানটা আমরা বের করি এখন, এবং বিসি। তাহলে বিসিটা এখানে মূলত কি বলতো? বিসিটা হলো সিডির পরিধি, ঠিক আছে? তাহলে সিডির পরিধি, তাহলে সিডির পরিধির সূত্র কি 2πr, ঠিক না? তাহলে 2 নিলাম, পায়ের মান হলো 22/7 ইন্টু হলো r। আর এর মান কত? আর এর মান হলো 3.5, এই জন্য 3.5 নিলাম। তাহলে একক কি হবে? মিটার। তাহলে এখন মারুফ বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই। তাহলে হিসাব করলে 22 মিটার। এটা হচ্ছে পরিধি। হ্যাঁ, পরিধি বা বিসির মান 22 মিটার। আচ্ছা, এটা হলো। তাহলে এখন আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব, বিসি ডি সমকোণী ত্রিভুজে। তাহলে আমরা লিখবো যে বিসিডি সমকোণী ত্রিভুজ হতে। তাহলে বিসিডি সমকোণী ত্রিভুজে অতিভুজ কি বলো? অতিভুজ হলো বিডি, ভূমি হলো বিসি, আর লম্ব কি সিডি। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার, এনে প্লাস নিয়েছি, ঠিক আছে? তাহলে আমরা যদি বিডির মান বের করি, স্কয়ারকে পাস করলে কি রুট হয়ে যাবে। তাহলে বিসি স্কয়ার প্লাস কি সিডি স্কয়ার। তাহলে রুট ওভার বিসি, বিসির মান আমরা কত পাইছি বলো? বিসির মান পাইছি 22, স্কয়ার যোগ সিডি। তাহলে সিডির মান কত? সিডির মান হলো 8, বিসির মান হলো 22, আর সিডির মান কত? 8। তাহলে এখানে 8 দিব, স্কয়ার দিব। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করব, ক্যালকুলেটর হিসাব করলে দেখা যায় কত আসে। তাহলে রুট ওভার 22 স্কয়ার প্লাস হলো 8 স্কয়ার। তাহলে হিসাব করলে 23.41 সেন্টিমিটার আসবে, মিটার আর কি, মিটার আসবে। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা আমারও বলো। না ভাই। এখন সিঁড়িটার মোট দৈর্ঘ্য বা সিঁড়িটির মোট দৈর্ঘ্য। সিঁড়ি মোট দৈর্ঘ্য মানে তো অতিভুজ, তাই না ভাই? হ্যাঁ, সিঁড়ির দৈর্ঘ্য মানেই অতিভুজ, ঠিক আছে?
এখন এক পাকের দৈর্ঘ্য আমরা কত পাইছি 23.41। এখানে পাক আছে কয়টা? 5টা। পাঁচটা। পাঁচটার জন্য 5 গুণ হবে। আর দৈর্ঘ্য বলতে এটা অতিভুজকে ইন্ডিকেট করে। বুঝতে পারছি। মানে এক পাকটা যেমন হবে 2 পাকটা কি তেমনই হবে, 3 পাকটা তেমনই হবে। অবশ্যই। তাহলে প্রত্যেকটা পাকের জন্য আলাদা হিসাব করার তো দরকার নেই, একটা হিসাব করবো, হিসাব করে বাকিগুলোর কাজ করবো। তাহলে এক পাকের জন্য দৈর্ঘ্য কত পাইলাম 23.41 মিটার, আর 5 পাকের জন্য কি 5 গুণ দিব। তাহলে মারু বলো এখানে বুঝছো কিনা, প্রশ্ন আছে কিনা? না ভাই প্রথম নাই। তাহলে 117.05 মিটার। তাহলে এটা হলো। এখন এই নিয়মে তোমরা কিছু অঙ্ক করবা, আমি তোমাদের কিছু অঙ্ক কাজ দিচ্ছি। অবশ্যই। এটা হলো 22 নাম্বার, 23 নাম্বার এবং 24 নাম্বার, এই প্রত্যেকটা অঙ্কই করবা একই নিয়মে একই নিয়মে। চেঞ্জ আছে কি ভাই? না, কোনো চেঞ্জ নাই। দেখো এখানে পাক সংখ্যা বলছে কত, 3 সমস্ত 1/2। তাহলে 3 সমস্ত 1/2 ক্যালকুলেটর হিসাব করে নিবা। কেমনে হিসাব করবা? 3 দুগুণা 6 আর একে কত 7। আচ্ছা হিসাবটা আমি দেখাই দিই। এখানে 3 নিবা, আর মাঝখানে কোনো চিহ্ন আছে, না। এখানে একটা প্লাস ধরে নিবা, তারপরে হাফ দিবা। এখন এটা ক্যালকুলেটরে ডাইরেক্ট তুলবা, 3 যোগ 1/2। তাহলে এসডি করবা, করে 3.5 আসবে। বুঝাইতে পারছি? তাহলে পাক 3.5 ধরে কাজ করবা। পাক সংখ্যা ভগ্নাংশ হইতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে এগুলো ট্রাই করবা। পাক সংখ্যা মান যেটা থাকবো অত এত দ্বারা ভাগ করে দিব। হ্যাঁ, যখন ভাগ করা ভাগ করবা, যখন গুণ করা গুণ করবা। মূল কথা হলো নিয়ম আগের মতোই। তাহলে আমাদের 4 অধ্যায় শেষ। এখন ইনশাআল্লাহ আমরা 5 অধ্যায়ে চলে যাব।